বিশ্বজুড়ে ভয়াবহ রূপ করোনা ভাইরাসের সংক্রমণের। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইসেন। সাথে আছে সৌমিত্র শুভ। ঈদে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ঢল দেখে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আকুল আবেদন জানিয়েছে তারা। দিয়েছে একদিনের রেকর্ড সর্বোচ্চ 24 জনের মৃত্যুর খবর। এ নিয়ে মোট প্রাণহানি 432। দুপুরে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন 1694 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 30,205। গত 24 ঘন্টায় 588 জন নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 6,190 জন। মারা যাওয়া 24 জনের মধ্যে 50-এর উপরে 14 জন আর 20 থেকে 50 বছর বয়সের মধ্যে 10 জন। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 13, চট্টগ্রামে 9, বরিশালে 1 ও ময়মনসিংহে 1 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় 9,993টি। এর মধ্যে পরীক্ষা করা হয় 9,727টি। যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। শহর থেকে গ্রামের দিকে যাবেন না। যে প্রিয় আত্মীয় পরিজনের সাথে মিলিত হওয়ার জন্য আপনি শহর ছেড়ে গ্রামে যেতে যাচ্ছেন, আপনার কারণে আপনার সেই প্রিয়জন ঝুঁকিতে না পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেনাপতিত্বে সরকারের প্রতিটি মন্ত্রণালয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনসাধারণের তথা আপনার জন্য কাজ করে যাচ্ছে। দোরগোড়ায় ঈদ। প্রিয়জনের সাথে ঈদ করতে সব বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ফিরছে মানুষ। যে যেভাবে পারছেন বাড়ির উদ্দেশ্যে দিচ্ছেন রওনা। একদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যক্তিগত গাড়ি উন্মুক্ত করে অনেকটাই বিপরীতমুখী অবস্থান নিয়েছে। ব্যক্তিগত গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে র্যাব। ঈদে বাড়ি যেতে ছুটছে ঢাকার মানুষজন। হুট করেই পুলিশের পক্ষ থেকে ঘোষণা আসে, বাড়ি যেতে কোনো বাধা নেই, ব্যক্তিগত পরিবহনে মানুষজন ঢাকা ছাড়তে পারবে। আর এ খবরে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। পাটুরিয়া, দৌলদিয়া ফেরিঘাট সহ সব ফেরিতে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছেই। এখন যাচ্ছি, তাহলে ওই সময় তাহলে আমাদেরকে বাধা দিল কেন? এর আগে আমরা বুধবারে সারা রাত এখানে আছি। আর ঢাকা থেকে ফেরি পর্যন্ত যেতে মানুষজন যে যেভাবে পারছেন রওনা দিচ্ছেন। প্রাইভেট কার, সিএনজি কিংবা মোটর বাইক এসব বাহনে চেপে উঠছেন। ভাড়াও কয়েক গুণ বেশি। পথে ঘাটে তো আর গাড়ি নাই, এখন দামও বেশি, তারপরে বাসায় যেতে হবে। আজকে আসছি যে দেখতে কোনোভাবে যাওয়া যায় কি না। রাস্তায় বের হইছি, যদি 2-1টা যাত্রী পাই, 2-4 পয়সা কামাইও বাসার বাজারটা করতে পারবো। এক গাড়িতে গাদাগাদি করে কিংবা খোলা পিকআপ ভ্যানে করে ঢাকা ছাড়ছেন মানুষজন। স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। যদিও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়িতে ঈদ যাত্রা করা যাবে। ব্যক্তিগত গাড়ি নিয়ে, যানবাহন নিয়ে চলাচল করা যাবে, কিন্তু গণপরিবহন চলাচল করা যাবে না। এদিকে মার্কেটেও ঈদ কেনাকাটা চলছে। সন্তানদের ঈদ আবদার মেটাতে মার্কেটে আসা বলে জানান অনেকেই। আমার নিজেদের জন্য না, ছোট বাচ্চাদের জন্য। আমরা তো জাস্ট দ্রুত বজায় কাজ করতেছি। ভয় লাগে, কিন্তু অনেক প্রয়োজনের কারণে এসেছি। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর ফুটপাতেও বেচা বিক্রি জমে উঠেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। ডাক্তার আবুল কালাম আজাদ, করোনা আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনা রোধে মাস্ক, গ্লাভস ব্যবহার ছাড়াও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারপরও সংক্রমণ বাড়ছে কেন? আবার দেখা যাচ্ছে উপসর্গ নেই কিন্তু পরীক্ষায় করোনা পজিটিভ হচ্ছে, এর কারণই বা কি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রথম বললেন, আসলে মাস্ক, গ্লাভস পরার পরেও আমাদের যে প্রবলেমটা হচ্ছে, প্রথম হচ্ছে যে আপনি একটু যদি খেয়াল করেন, রাস্তাঘাটে বের হন, যে আমরা যে মাস্কগুলো পরে থাকি, অনেকেই দেখবেন যে নাকটাকে এক্সপোজ করে তার মাস্কটা পরে থাকেন। তাহলে আপনার মাস্কটা অনেক সময় গলার মধ্যে তারা ঝুলিয়ে রাখেন। তাহলে মাস্কটা কি আমার আদৌ পরা হলো কিনা? একটা মাস্ক যেটা আমরা পরি, সেটাকে আসলে কি কার্যকর কিনা, সেটাকে আসলে কি প্রোটেকশন দিচ্ছে কিনা, এবং এই মাস্কটা যদি আপনি ধুয়ে ব্যবহার করেন, তার কার্যকারিতাটা আদৌ থাকে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। এবং একটা মাস্ক আমরা কতদিন ব্যবহার করছি? আমরা যদি KN95 যেটা সত্যিকারে বা KN95টা বলি, তাহলে কিন্তু এটা একটা লিমিট আছে, এই সময় পর আর ইউজ করা যায় না। তাহলে এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে, আপনি যদি বলেন, আমি গ্লাভসের কথা বলি।
আপনি যখন গ্লাভসটা পরলেন, করোনা তো আক্রান্ত হয় আসলে কিন্তু হাতের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে। আপনি যখন হাঁচি কাশি দিচ্ছেন সেটা চলে যাচ্ছে, যখন আপনি মাস্ক পরলেন হাঁচিটা কাশিটা যেটা বের হচ্ছে সেটা ভাইরাসটা দূরে যেতে পারলো না, আপনার নিজের মধ্যে থেকে গেল। তার মানে আপনি যে রুগী যে সে অন্যকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কমে গেল। নেক্সট যদি দেখেন গ্লাভসের কথা বলেন, আমরা বারবার বলি যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে হাতটা ধুয়ে নেওয়া। যখন বারবার আপনি যখন হাত ধুচ্ছেন 20 সেকেন্ড করে সাবান দিয়ে, তখন ভাইরাসটা কিন্তু মরে যাচ্ছে। তাহলে আপনি যখন গ্লাভসটা পরছেন, আপনি গ্লাভসটা কিন্তু ধুচ্ছেন না, আপনি গ্লাভসটা পরে বের হয়ে গেলেন, সেই গ্লাভসটা পরেই অসাবধানতাবশত আপনি আপনার নাকে হাত দিচ্ছেন, মুখে হাত দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি কিন্তু কন্টামিনেটেড হয়ে যাচ্ছেন। তাহলে আমাকে প্রথমে গ্লাভস এবং মাস্কের আমাকে ব্যবহার যদি জানতে হবে এবং সেই অনুযায়ী পড়তে হবে। নেক্সট হচ্ছে আপনি যদি খেয়াল করেন, আপনারা দেখাচ্ছিলেন যে মার্কেটগুলো সব খোলা, রাস্তাঘাটে যদি লোক যান আপনি দেখবেন যে বাজারে, কাঁচা বাজারের লোক, মার্কেটের লোক, ঈদের জন্য ফেরিঘাটের লোক, তার মানে কোথায় লোক নেই। আপনি যদি দেখেন বারবার যে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে কথাটা বলা হচ্ছে, শুরুতে বলা হচ্ছে 1 মিটার, এখন বলা হচ্ছে যে আমার 2 মিটার বা 6 ফুটের মধ্যে। তাহলে এই যে 6 ফুট ডিস্টেন্স, এটা কি আদৌ কি মেনটেন হচ্ছে? তাহলে এই ডিস্টেন্স যদি মেনটেন আমার না হয়, তাহলে আসলে কি হবে বা কি হতে যাচ্ছে আমরা তো এখন প্রতিদিনই দেখছি আসলে কি হতে যাচ্ছে এই জিনিসগুলো। আর আপনি আরেকটা প্রশ্ন করলেন যে টেস্ট নেগেটিভ আর একটা হচ্ছে টেস্ট পজিটিভ। হ্যাঁ, করোনা যা হয় দেখা যায় 80% ক্ষেত্রেই উপসর্গ থাকতে পারে, আসলে খুব মাইল্ড থাকে আসলে। তাহলে বাকি যে 15% তাদের মধ্যে উপসর্গটা কিছুটা সিভিয়ার হয়, আর আমরা বলি 1 থেকে 5% খুব বেশি সিভিয়ার হয়, যে গ্রুপটা হচ্ছে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এই যে 80%, এই 80% রোগী কিন্তু ঘরে বসে চিকিৎসা নিলে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়, আমার টেস্ট যখন পজিটিভ আসছে আমাকে বিশ্বাস করে নিতে হবে এবং সেইভাবেই আমাকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আমার জন্য এটা কিছু নাও হতে পারে, কিন্তু আমার ঘরে আমার যে বৃদ্ধ মা আছে, অন্য কেউ সংক্রমিত হতে পারেন এবং উপসর্গ দেখা না গেলেও এই ভাইরাসের ক্যারিয়ার যে কেউ হয়ে উঠতে পারেন, সেই ঝুঁকি থেকেই যায়। জনাব আবুল কালাম আজাদ, করোনার টিকা নিয়ে বিভিন্ন দেশে কাজ চলছে, বেশ কিছু ওষুধ ব্যবহার করা হচ্ছে, অনানুষ্ঠানিকভাবে কিছু ওষুধ ব্যবহার করা হচ্ছে, দু একটি ওষুধের কোনো দেশে আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে, কিন্তু সেগুলো কোনোটাই আসলে এখন পর্যন্ত টিকা নয় বা নির্দিষ্টভাবে এই ভাইরাসের ওপর কাজ করে এমন কোনো ডেডিকেটেড ভ্যাকসিন নয়। এইসব বিষয়ে সুফল পাওয়ার সম্ভাবনা কতটুকু? এর আগে হাইড্রোক্সিক্লোরোকুইন, ফ্যাভিপিরাভির, রেমডেসিভির এগুলোর ব্যবহার হয়েছে, বাংলাদেশে ডক্সিসাইক্লিন এবং ইভারমেকটিন ব্যবহার করে সফলতা পাওয়া গেছে, এমন খবর গণমাধ্যমে এসেছে। এই জায়গাগুলোতে আসলে কতটুকু আরও বেশি আশাবাদী হওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় মোর দ্যান 100-100-র উপরে কিন্তু ভ্যাকসিন কিন্তু অলরেডি কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। আমরা সবচেয়ে বেশি আশাবাদী ছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ড ইউনিভার্সিটির যে আপনার ভ্যাকসিনটা, সেটা যে মানে দেখা গেল যে সেটার আসলে যে সকল শিশুকে বা যেগুলোর উপরে প্রাণীর উপরে দেওয়া হয়েছিল তারা কিন্তু সবাই কিন্তু করোনায় ইনফেক্টেড হয়ে গিয়েছে। তার মানে এটা কিন্তু আসলে অক্সফোর্ডের ভ্যাকসিনটা কার্যকারিতা মনে হয় আমরা পাচ্ছি বলে মনে হচ্ছে না। এখন বাকি যে ভ্যাকসিনগুলো সেটা আসলে কবে পাবো আসলে করা ভেরি ডিফিকাল্ট, কারণ এই যে করোনা কোভিড ভাইরাসটা, এই ভাইরাসটা আপনি দেখেন বারবার জেনেটিক সিকোয়েন্সটা চেঞ্জ করছে। তার মানে ভ্যাকসিনটা পেতে বা কার্যকারিতা পেতে কতটুকু আসলে প্রশ্ন থেকেই যায় আসলে। নেক্সট হচ্ছে ওষুধের কথা যদি আমরা বলি, এই ভাইরাসটার এগেনস্টে প্রথম আমাকে বুঝতে হবে যে এখন পর্যন্ত কিন্তু কোনো ড্রাগ ওইরকমভাবে কিন্তু কার্যকরী নয়, এটা প্রথম আমাকে বুঝতে হবে। প্রথম আমরা দিচ্ছি ফেভিপিরাভির। ফেভিপিরাভির কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে হ্যাঁ কাজ করছে, কিছু কিছু ট্রায়ালে কাজ করছে না। কিন্তু যখন করোনার কতগুলো আমরা সিমটমকে ভাগ করি আসলে, আমরা সিমটমকে বলি মাইল্ড, আর একটা বলি যে নিউমোনিয়া, যেটাকে মডারেট নিউমোনিয়া বলি, আর একটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া, আর একটা হচ্ছে ARDS হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে সেপটিক শকে চলে যাচ্ছে, যখন তাকে মারা যাচ্ছে সেই লেভেলটাতে। তাহলে কখনই আমরা মাইল্ড সিমটম নিয়ে যারা আসবে তাদেরকে আসলে ফেভিপিরাভির আসলে কোনো প্রয়োজন নেই। এইগুলো আমরা আসলে ব্যবহার করার দরকার নেই আসলে ফেভিপিরাভিরটা। আর নেক্সট হচ্ছে যে আমরা আরেকটা ড্রাগের কথা নতুন যেটা বাংলাদেশে লঞ্চ করলো, যেটা হচ্ছে রেমডেসিভির। রেমডেসিভিরটাও যেটা হচ্ছে সেক্ষেত্রে বলা হয় যখন একটু সিভিয়ার ফর্মে চলে যাবে তখন শুধুমাত্র আমরা হসপিটালাইজ পেশেন্টই আমরা ব্যবহার করবো। তাহলে এই দুটো ড্রাগ একটু এক্সপেন্সিভ, এই দুটো ড্রাগের প্রশ্ন থেকে যায়। ক্লোরোকুইন নিয়ে যে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, ক্লোরোকুইন এখনটা আসলে মানে আমাদের যে ন্যাশনাল যে গাইডলাইন যে 15ই যেটা মেতে মানে 18 মেতে বের হয়েছে সেটাতে কিন্তু এখন আছে। তাহলে আমরা যদি ক্লোরোকুইনটা আমরা হরহামেশা ইউজ করবো না, আমরা ডাক্তাররা যদি মনে করি, ডাক্তারদের সাপোর্টে যদি থাকে, কারণ এলডারলি পেশেন্ট যারা বয়স্ক পেশেন্ট করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার একটা বিশাল বড় কারণ হচ্ছে আমাদের ফুসফুসের রক্তনালীগুলোতে রক্ত জমাট বেঁধে যাওয়া। নেক্সট হচ্ছে হার্টকে ইনভলভ করে। এখন যে আমরা যে হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটা খাই, এই ওষুধটা কিন্তু আমরা এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস এই রোগগুলোতে আমরা কিন্তু হরহামেশা ইউজ করছি, আমাদের কিন্তু কখনো আমরা সাইড এফেক্ট পাই না। বাট ভাইরাস যখন আমরা কোভিড রোগীকে দিচ্ছি আমরা, সেই রোগীগুলোর মধ্যে কিন্তু অনেক সময় মারা যাচ্ছে।
তাহলে মারা যাওয়ার একটা কারণ হচ্ছে, এটার একটা সাইড এফেক্ট হচ্ছে কিউটি ইন্টারভেল ইসিজিতে প্রলং করে হার্টটাকে আমি বলি ভেন্ট্রিকুলার এরিথমিয়া করে সেটাকে মারা যেতে পারে। এখন কোভিড সে নিজে করে প্লাস এই ড্রাগটা করে, তাহলে দুইটার একটা অগমেন্ট বা যোগ ফল হয়ে যাচ্ছে। সেই জন্য ব্যবহার করতে হলে যথেষ্ট জন্য আমরা ব্যবহার না করি, চিকিৎসকের সাজেশন জানাতে হলে কখনোই ব্যবহার না করি। নেক্সট হচ্ছে সবচেয়ে যে ড্রাগটা নিয়ে এখন হচ্ছে আইভারমেকটিন। আইভারমেকটিনের উপরে আপনার মনাশ ইউনিভার্সিটিতে একটা বড় কাজ হয়েছে, তারা দেখেছে যে ইনভিট্রো যে সেলের বাইরে যদি কাজ করে, মানে আর্টিফিশিয়াল ওখানে ভেরি ন্যাচারাল, মানে জন্য ভেরি এক্সিলেন্ট ড্রাগ আইভারমেকটিন। এবং শুধু এটা আমরা এটা আপনার যদি বলি করোনা শুধু তাই নয়, এটা ডেঙ্গির উপরে কাজ করে, এইচআইভির উপরেও কাজ করে, এইটা আপনার আমরা যে বলি যে যেমন সিজনাল যে ফ্লু সেটার উপরে কাজ করে। তার মানে এটা এক্সিলেন্ট একটা ড্রাগ। এখন যে মানুষের উপরে প্রশ্ন হচ্ছে যে মানুষের উপরে এটা কাজ করে কিনা। হ্যাঁ, বাইরে কিন্তু ছোট ছোট কিছু কিছু ট্রায়াল হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু কিছু কাজ করে। এখন এইটা খুব একটা এখনো সুনিশ্চিতভাবে যেহেতু বলা যাচ্ছে না, আপনি যেটি বলছেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া বা বিশেষ পরিস্থিতি ছাড়া আসলেই কোনোভাবে এই ধরনের ওষুধ স্বেচ্ছাচারিতার জায়গা থেকে গ্রহণ করার সুযোগ নেই। আরও কথা হবে আপনার সঙ্গে, জনাব আবুল কালাম আজাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, একটু পরে ফিরছি আপনার কাছে। দুর্যোগ মোকাবেলায় অতীতের মতো এবারও দক্ষতার সাথে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন কাজ। করোনা সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ তৎপরতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান তিনি। আমি উপযুক্ত এলাকার জনগণকে বলবো, দুর্যোগ দুর্বিপাকে পরীক্ষিত ও সাহসী নেতৃত্ব শেখ হাসিনা এবং তার সরকার আওয়ামী লীগ আপনাদের পাশে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 3,35,000-এর বেশি প্রাণহানি। 24 ঘন্টায় মারা গেছেন আরও 4,934 জন। নতুন করে 1,07,000-এর মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-19। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এটি। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 52 লাখ ছাড়ালো। একদিনে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 1400-র বেশি, শনাক্ত 28,000-এর মতো। এদিকে করোনার বর্তমান হটস্পট ব্রাজিলে 20,000 ছাড়ালো প্রাণহানি, আক্রান্ত 3,10,000-এর ওপর। মৃত্যুহার কম হলেও 3,18,000 মানুষ সংক্রমিত রাশিয়ায়। ইউরোপের দেশগুলোয় লক্ষণীয়ভাবে নেমে এসেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। জানতে চাই, আমরা বেশ অনেকদিন ধরে বলে আসছি আমাদের দেশে চতুর্থ ধাপে রয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই বর্তমানের এই পরিস্থিতি, সেটা আর কতদিন থাকতে পারে? এর পরবর্তী ধাপগুলো কি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই। আচ্ছা, এই চতুর্থ ধাপ যেটা বলি আমরা, এটা কিন্তু আসলে কিন্তু মানে আমরা যে যখন হচ্ছে পার্সন টু পার্সন যখন ট্রান্সমিশন হচ্ছে, আপনি যখন কেস কন্ট্যাক্টটাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। যখন শুরুতে আমরা বলতাম যে হ্যাঁ বিদেশ করে তার মাধ্যমে হচ্ছে, এখন দেখেন আপনি যে কোনো জায়গায় বাজার থেকে যে কোনো জায়গা থেকে আপনি আক্রান্ত হতে পারেন। প্লাস যেহেতু আমরা এখন সুস্থ মানুষের ভিতরেও আমরা কিন্তু করোনাটাকে পাচ্ছি, যাদের যে কিছুটা আগে আমরা আলাপ করলাম যাদের অ্যাসিম্পটোমেটিক। সেক্ষেত্রে তাহলে এইভাবে যদি চলতে থাকে, এবং আমাদের যে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমাদের দায়িত্ববোধ যদি আমরা যেভাবে এইভাবে যদি পরিচয় দিতে থাকি যে আমাদের ঈদও করতে হবে, আমাদেরকে কাঁচা বাজারও করতে হবে, মার্কেটিংও করতে হবে, তাহলে কি পরিস্থিতি হবে আমরা জানি না। কারণ খুব কিন্তু আমাদেরকে বারবার সতর্ক করেছিল, আমাদের এখানে কিন্তু আক্রান্ত সংখ্যা কিন্তু লাখ লাখ হতে পারে। এখন একটা জিনিস কিন্তু আমরা প্লাস পয়েন্ট দেখছি, যেটা আমরা ভাগ্যবান যে বাংলাদেশ বা ইন্ডিয়া বা বেশ কিছু জায়গায়, যেমন রাশিয়াও যদি ধরেন, এখানে কম্পারেটিভলি যদি আমরা মনে করি যে আমেরিকা বা যদি ইংল্যান্ড বা ফ্রান্স, ইতালি এগুলোর সাথে কম্পেয়ার করলে বা বর্তমানে ব্রাজিল, মৃত্যুর রেটটা কিন্তু কিছুটা কিন্তু কম, আমাদের একটু কম। এটা হচ্ছে আমাদের জন্য আমরা ভাগ্যবান আমরা বলতে পারি। কিন্তু ভাগ্যবান কিন্তু যে বাকিটা যে বলে যে কি হবে বা কি হতে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে এটা আসলে ভয়াবহ আকার ধারণ করবে আসলে। আর আপনার কাছ থেকে শঙ্কার কথা শুনলাম জনাব আবুল কালাম আজাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। যুক্তরাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে আগামী সপ্তাহ থেকে 1 কোটি অ্যান্টিবডি পরীক্ষা শুরু হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ম্যালেরিয়ার ওষুধ নিয়েও গবেষণা শুরু করেছে ব্রাইটন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার 40,000-এর বেশি স্বাস্থ্যকর্মীর শরীরে প্রয়োগ করা হবে ওই ওষুধ।
এদিকে কঠোর শর্তের ভিত্তিতে কোভিড-19 মোকাবেলায় $1100 কোটি সহায়তা প্রকল্প চালু করতে যাচ্ছে ব্রাজিল। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন বা ওষুধ গবেষণায় সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্য। দেশটির ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই অক্সফোর্ডের ফর্মুলা অনুসারে AZD1222 ভ্যাকসিনটির 40 কোটি ডোজ সরবরাহে তারা প্রস্তুত। এরই মাঝে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুসংবাদ, আগামী সপ্তাহ থেকে শুরু হবে 1 কোটি অ্যান্টিবডি পরীক্ষা। এছাড়া অক্সফোর্ড ও ব্রাইটন বিশ্ববিদ্যালয় যৌথভাবে করোনা প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধের কার্যকারিতা নিয়েও চালাচ্ছে গবেষণা, যা সরাসরি রোগীর সংস্পর্শে আসা ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার 40,000-এর বেশি স্বাস্থ্যকর্মীর শরীরে প্রয়োগ করা হবে। রোশে এবং অ্যাবট কোম্পানি থেকে সামনের মাসগুলোয় আমরা 1 কোটিরও বেশি অ্যান্টিবডি টেস্টার কেনার চুক্তিতে সই করেছি। আগামী সপ্তাহ থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম ধাপেই স্বাস্থ্যকর্মী, রোগী এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। সংক্রমণের দিক থেকে মাত্র 2 দিনের ব্যবধানে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। করোনা মোকাবেলায় তাই $1100 কোটি সহায়তা প্রকল্পের ঘোষণা দিলেন লাতিন দেশটির প্রেসিডেন্ট। একই সাথে বেঁধে দিয়েছেন কঠোর শর্ত। তহবিল পেতে কিছু শর্ত মানতে হবে। স্থায়ী চাকরিজীবীরাও কাজ হারাতে পারেন, আর যারা সরকারি পদে রয়ে যাবেন তাদের বেতন কাটা হতে পারে। একই সাথে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়বে না বেতনের পরিমাণ। বিভিন্ন দেশে লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশের উন্নয়ন, পর্যাপ্ত চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জামাদির দাবিতে অব্যাহত বিক্ষোভ প্রতিবাদ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়েচে ভেলার সাংবাদিক অনুপম দেবকানন্দ। অনুপম, যমুনার করোনা আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাজ্য এবং রাশিয়া ভ্যাকসিন আবিষ্কারে অনেকটা সফলতার দাবি করছে, বেশ কিছুদিন ধরে অনেকেই ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছেন। কি মনে হয় আপনার কাছে, কতদিন লাগতে পারে ভ্যাকসিন মানুষের হাতে পৌঁছতে? শুরুতে সবাই এখন পর্যন্ত আসলে শুরু থেকে সবাই বলে আসছেন যে যেই ভ্যাকসিন নিয়ে কাজ চলছে সেই ভ্যাকসিনগুলো আসতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাও 1 থেকে 1.5 বছরের মতো লাগবে। এবং সেই যে আশার বাণী, সেই আশার বাণীর পালে আরো একটু হাওয়া লাগিয়েছিল অক্সফোর্ডের বিজ্ঞানীরা, এবং তারা দাবি করছিলেন যে সেপ্টেম্বরের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে ভ্যাকসিন বাজারে নিয়ে আসা সম্ভব, আমাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু এখন এসে আসলে সেই আশাটাও আরো একটু পিছিয়ে যাচ্ছে, কারণ আপাতত তারা যেই বানরের উপর পরীক্ষা চালিয়েছেন সেই বানরের উপরের পরীক্ষায় সেই ভ্যাকসিনে তারা প্রাথমিক সাফল্য পেয়েছেন, দেখা গেছে যে অ্যান্টিবডি ডেভেলপ করছে শরীরে। কিন্তু যেই ক্লিনিক্যাল ফেজ 1-এ মানুষের শরীরে যে ট্রায়ালটা দেওয়া হয়েছিল সেটিতে এখনো পর্যন্ত ফলাফল আসেনি। ফলে ফেজ 2 এবং ফেজ 3 শুরু করা সেটি আরো একটু পিছিয়ে যাচ্ছে। কিন্তু খুব শিগগিরই তারা ফেজ 2 এবং 3 অপেক্ষা না করে প্রায় কাছাকাছি সময়ে একই সাথেই চালানোর এক ধরনের চেষ্টার কথা বলছেন। সেই ক্ষেত্রে হয়তো আরো বেশি সংখ্যক মানুষকে, আমরা জানি ফেজ 1-এ কয়েক শত মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কয়েক হাজার মানুষকে এখন দেওয়া হবে, প্রায় 10,000 মানুষের কাছাকাছি দেওয়া হবে ফেজ 2-তে। সেই ক্ষেত্রে আগে দেওয়া হয়েছিল 18 থেকে 55 বছর বয়সের মানুষকে, এখন আরো বেশি মানুষের মধ্যে সেটা দেওয়া হবে, হয়তো 18 বছরের নিচে 5 থেকে 12 বছরের শিশু এবং 55 থেকে 70-80 বছরের যারা বয়স্ক রয়েছেন, বয়োবৃদ্ধ রয়েছেন, তাদের শরীরে কি ধরনের প্রভাব ফেলে সেটিও পরীক্ষা নিরীক্ষা করা হবে। কিন্তু এখনো আসলে ওইরকম সেপ্টেম্বরের মধ্যেই কোনো কিছু চলে আসবে বা এই বছরের মধ্যেই কোনো কিছু চলে আসবে সেটি নাও হতে পারে। তবে আজকে আমরা রাশিয়া থেকে একটি তথ্য পেয়েছি। রাশিয়ার যে স্বাস্থ্যমন্ত্রী তিনি গত সপ্তাহে বলছিলেন যে জুলাইয়ের শেষের দিকে তারা হয়তো একটি ভ্যাকসিন বিষয়ে আশার বাণী শোনাতে পারবেন। কিন্তু তারাও এখন পর্যন্ত প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে আছেন, অর্থাৎ যেসব বিজ্ঞানীরা, যেসব ডেভেলপাররা এটা নিয়ে কাজ করছিলেন তারা নিজেদের শরীরে সেটি আগে নিয়েছেন, নিয়ে দেখেছেন যে ক্ষতি হয় কিনা, এবং আপাতত বানরের উপর সেটি পরীক্ষা করা হচ্ছে। কিন্তু আগামী মাসেই তারা ক্লিনিক্যাল ট্রায়ালে যাবেন এবং সেটা তারা আশা করছেন যে হয়তো সামারের শেষের দিকেই তারা কোনো একটা ভালো কিছু খবর আমাদের জানাতে পারবে। আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে বোঝাই যাচ্ছে। অনুপম, আপনাকে ধন্যবাদ। অনুপম দেবকানন্দ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ডয়েচে ভেলার সাংবাদিক। ঈদ ঘিরে চট্টগ্রামে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করলেও পাল্টাচ্ছে না চিত্র। গত কয়েকদিন ধরে বন্দরনগরীর 5টি প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ, তারপরও নানা অজুহাতে শহরে ঢুকছে আর বের হচ্ছে অসংখ্য গাড়ি। দায়িত্বরত পুলিশ সদস্যরাও আছেন করোনা আতঙ্কে। চট্টগ্রাম সিটি গেট এলাকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের প্রবেশ মুখ এটি। রাস্তার দুপাশেই বসেছে চেকপোস্ট, চলছে কড়া তল্লাশি।
এমন চেকপোস্ট বসেছে নগরীর 5টি প্রবেশ মুখে। দিনরাত 24 ঘন্টা পাহারায় পুলিশ সদস্যরা। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, জরুরি সেবায় ব্যবহৃত গাড়ি ছাড়া বাকি সব ধরনের যানবাহনই পড়ছে জিজ্ঞাসাবাদের মুখে। তবুও নানা অজুহাতে শহরে ঢুকছে আর বের হচ্ছে মানুষ। তল্লাশির মুখে ফেরত যাচ্ছেন অনেকে। বললাম যে আমার স্টাফ আছে, না খায় মরে যাচ্ছে, তাকে টাকা দিতে গেছি। আশেপাশে সব ব্যাংক বন্ধ, তো ব্যাংক খোলা রাখছে মেন অফিস, হেড অফিস আগ্রাবাদ। তো এখন যাদের পার্সোনাল গাড়ি আছে তারা যাতে পারছে। জীবন বাজি রেখে এভাবে দায়িত্ব পালন করলেও করোনা আতঙ্ক ভর করেছে পুলিশ সদস্যদের মাঝে। এরই মধ্যে চট্টগ্রামে 30 পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। ভেক্টরের বেতন নিয়ে যাইতেছে, কেউ অসুস্থ, আর এই হাসপাতালের দিকে বেশি লোকজন যায়। আর পণ্যবাহী ট্রাক এগুলো যাইতেছে, এগুলো আমরা নজরদারি রাখতেছি। অস্থিরতা বিরাজ করে, কখন আমরা ঝুঁকিতে পড়ে যাই এবং আমাদের পরিবারের সাথে আমরা মিশতে পারি না। পুলিশ কর্মকর্তারা জানান, এবার ঈদে কাউকেই নগরীতে প্রবেশ বা বের হতে দেয়া হবে না। ঘরমুখো মানুষের ঢল নিয়ন্ত্রণে কড়া অবস্থানে থাকবেন তারা। শহর থেকে কেউ গ্রামের বাড়িও যেতে পারবে না, অথবা গ্রাম থেকে কেউ যাতে শহরে আসতে না পারে, না এসে যার যে অবস্থানে আছে সেই অবস্থানে ঈদ উদযাপন করবে। তো সেই বিষয়টাকে সামনে রেখে চেকপোস্টটা আমরা সবসময় করেছি। চট্টগ্রামের সিটি গেট ছাড়াও শাহ আমানত সেতু, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট সেতু এবং অক্সিজেন এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনা ভাইরাসের কারণে গান গাওয়া বন্ধ, তাই রোজগারও নেই। মানবেতর দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার সদরের অন্ধ বাউল হেলালের পরিবারের। করোনার এই দুঃসময়ে খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছে বাউল পরিবারটি। মুজিব ভাইয়া যাও রে। চোখে দেখতে পান না, তবে শক্তি মনের আলো, সঙ্গী গান। শেখ হাসিনা নাও রে, মুজিব ভাইয়া যাও রে। নাম তার হেলাল মিয়া, জন্ম থেকেই অন্ধ তিনি। একই দশা তার পরিবারের ছেলে মেয়ে সহ 8 সদস্যের। ব্রাহ্মণবাড়িয়া সদরের রাজঘর গ্রামের বাসিন্দা তারা। এতদিন গান গেয়ে চলত সংসার, তবে করোনার থাবায় এখন এলোমেলো সব। প্রায় 2.5 মাস ধরে বোয়া, এক ফ্যামিলিতে 9 জন অন্ধ, 3 জন আছে ভালো, 2 ছেলের বউ আর আমার ওয়াইফ। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের সুবিধাভোগীর তালিকায় নাম উঠেছে হেলাল মিয়ার। এতে খানিকটা স্বস্তিতে পরিবার, তবে ভাবাচ্ছে সামনের দিনগুলো। জেকে বসেছে অনিশ্চয়তা। জীবনে ফার্স্ট আমি দেখলাম যে প্রধানমন্ত্রী এই হাতে হাতে আমরা টাকা দিলেন। টাকাটা পাওয়াতে উদ্দুর যে আল্লাহ উপকারিত করছে, আল্লাহ ওনাকে দীর্ঘ বছর হায়াত দান করুক। কাওয়ালি, মারফতি, লোকসঙ্গীত, আধ্যাত্মিক সাধকদের গান, বিভিন্ন গান করতে পারে। চলতে আসি এখন, বসে থাকে, চলতে পারি না, আনলে খাই, না আনলে তো চলতে পারি না আর কি। 2.5 মাস হইতে আমার সংসারটা অনেক কষ্ট নিয়ে আমি আছি। হেলাল মিয়ার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঈদের আগে আমি আবার যাব তার বাসায়, গিয়ে আবার তাকে ঈদের উপহার সামগ্রী আমরা দিয়ে আসবো। আমরা তার পাশে আছি। হতভাগা পরিবারটির পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান তার। জোহরা সেতু, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে কুলি, মালি ও নৌযান শ্রমিক কর্মচারীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ নদী বন্দরের উদ্যোগে সকালে নবীগঞ্জ খেয়াঘাট, 5 নম্বর ঘাট ও জেটি এলাকায় প্রায় 300 শ্রমিকের মধ্যে চাল, ডাল, তেল, সেমাই সহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এ সময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল, সহকারী পরিচালক এহতেশাফ হক পারভেজ সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। করোনা ভাইরাসের বর্তমান হটস্পট ব্রাজিলে বাড়ছে এয়ারলিফট বা আকাশপথে রোগী পরিবহন সেবা। রাজধানী নির্ভর চিকিৎসা ব্যবস্থার কারণে বেশিরভাগ মানুষ প্রাণ হারাচ্ছেন, এমন দাবি স্বাস্থ্যকর্মীদের। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলোকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। মুমূর্ষ অবস্থা 89 বছর বয়সী করোনা আক্রান্ত সিলদোমার কাস্তেলোর। এ পরিস্থিতিতেই আমাজনের দুর্গম এলাকা থেকে ছোট্ট বিমানে উড়িয়ে আনা হয় প্রাদেশিক রাজধানী ম্যানাসে। কারণ একটাই, নেই উন্নত বা পর্যাপ্ত চিকিৎসা সেবা।
বাবা এত বছরেও কখনো অসুস্থ হননি, জ্বর ঠান্ডা তাকে কাবু করতে পারেনি কখনো, অথচ করোনা ভাইরাসের প্রকোপে ৩-৪ দিনের মধ্যেই ভীষণ কাহিল হয়ে পড়েছেন। দ্রুত ও সুস্থ চিকিৎসার জন্য এয়ারলিফটের সহায়তা নিলাম। তার প্রতি ঝুঁকছেন অবস্থা সম্পন্নরা। দুর্গম এলাকায় মুমূর্ষ কোনো রোগীকে আমরা মানবিকতার খাতিরে ফেলে আসতে পারি না, অথচ সেখানে নেই কোনো ভেন্টিলেটর, উন্নত চিকিৎসা ব্যবস্থা। এই অবস্থায় কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস পরিচালনার জন্য ব্যবহৃত হয় AMBU পদ্ধতি। 2-3 দিন এর চিকিৎসার পর রোগীকে হাসপাতালে সরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে প্রাণে বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ থাকলে কখনো কখনো এয়ারলিফটের প্রস্তাবও ফিরিয়ে দেই আমরা। কোভিড-19 সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে লাতিন দেশটি, কিন্তু মহামারীর চূড়ান্ত অবস্থানে থাকার পরও নেই সরকারের করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ঘোষণা দিল রাশিয়া। মানবদেহে কার্যকর এমন ভ্যাকসিন তৈরির দাবি রুশ গবেষণা প্রতিষ্ঠান বায়োক্যাডের। মানবদেহে ভ্যাকসিনটি পরীক্ষার প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। চলতি বছরই হাতে আসবে এই ভ্যাকসিন। এর আগে সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট কোভিড-19 কার্যকর প্রতিষেধক তৈরির দাবি জানায়। গেল কয়েকদিনের ব্যবধানে রাশিয়ায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দিক থেকে তালিকার শীর্ষে দেশটি। তবে এই পরিস্থিতিতেও সুখবর দিল রুশ প্রতিষ্ঠান বায়োক্যাড। কোভিড-19 প্রকোপ ঠেকাতে নতুন ধরনের প্রতিষেধক তৈরির ঘোষণা দিল গবেষণা প্রতিষ্ঠানটি। সফলতা পাওয়ার পর এখন এই ভ্যাকসিন নিয়েই আশাবাদী গবেষকরা। কার্যকর এই ভ্যাকসিনটির ম্যাসিভ ক্লিনিক্যাল ট্রায়াল প্রক্রিয়াও শেষের পথে। এরই মধ্যে 15টি কেন্দ্র খোলা হয়েছে, যাতে বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবকদের শরীরে পরীক্ষা চালানো হবে ভাইরাসটি। সবকিছু প্রায় শেষের পথে। তথ্যউপাত্ত সংগ্রহ চলছে, সেগুলো সমন্বয়ের পর আগামী মাস থেকেই আমরা ওষুধটির বাণিজ্যিক উৎপাদন শুরু করব। লেভিলিম্যাব নামের এই ওষুধটি ব্যবহৃত হয় আর্থ্রাইটিসের চিকিৎসায়। ভ্যাকসিনে কিছু পরিবর্তন এনে পরীক্ষা চালানো হয় করোনা আক্রান্তদের শরীরে। সেখান থেকে সফলতা পান গবেষকরা। আমাদের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব বেশি পরিমাণে প্রতিষেধক উৎপাদন করা। এরপর কর্তৃপক্ষের অনুমতি পেলেই তা বাজারে ছাড়া হবে। আশা করছি নভেম্বর-ডিসেম্বর নাগাদ আমরা তা ছাড়তে পারব। এর আগে রুশ গবেষণা প্রতিষ্ঠান সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট কোভিড-19 কার্যকর প্রতিষেধক তৈরির দাবি করে। আগামী মাসে 3 ধাপে তা মানবদেহে পরীক্ষা শুরু হবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় 10,000 স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি কমাতে ঈদুল ফিতরে কম যাতায়াত করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ইরানে ঈদ উদযাপনে নাগরিকরা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করে থাকেন। স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা, এবারও এই প্রবণতা থাকলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। দেশটি এর আগে শতাধিক স্বাস্থ্যকর্মীর মৃত্যুর কথা জানিয়েছিল। ইরানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,29,000, প্রাণহানি 7,000-এর বেশি। নিজস্ব গতিতেই এগিয়ে চলছে বেলারুশ প্রিমিয়ার লিগ ফুটবল। করোনা মহামারীকে পাশ কাটিয়ে এরই মধ্যে 10ম রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে দেশটিতে। মহামারীর প্রকোপের মাঝেই 19 মার্চ মাঠে গড়ায় লিগটির খেলা। এরপর একে একে 9 রাউন্ড শেষ করে 10ম রাউন্ডে পৌঁছে গেছে আয়োজকরা। সবশেষ ম্যাচে অঘটনের শিকার হয়েছে টেবিলের 2-এ থাকা টর্পেডো বেলাজ। ম্যাচের শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত তলানিতে থাকা নিমান গ্রোডনোর কাছে 3-1 গোলে হেরে বসে তারা। দেশটিতে করোনা ভাইরাসের কারণে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 33,000-এরও বেশি মানুষ, মারা গেছে 185 জন। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।